স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। বিএনপি নির্বাচনী আমেজে থাকলেও প্রার্থী বাছাইয়ে আছে বড় চ্যালেঞ্জ। মনোনয়ন পেতে বাড়ছে আগ্রহীদের দৌড়ঝাঁপ। এরই মধ্যে দুই এক জায়গায় তৃণমূলে কমিটি নিয়ে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। নেতারা বলছেন এ ব্যাপারে তারা অনেক বেশি সতর্ক। প্রার্থী বাছাইয়ে দলীয় জরিপের পাশাপাশি চলছে বিএনপির হাইকমান্ডের বিশেষ জরিপ। তারা বলছেন ত্যাগী ও ক্লিন ইমেজধারীরাই পাবেন মনোনয়ন। গত দেড় দশকে তিনটি জাতীয় নির্বাচনের একটিতে নামেমাত্র অংশ নিলেও কার্যত ভোটের স্বাদ পায়নি বিএনপি। 5ই আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটে নির্বাচনে যেতে মুখিয়ে দলটি। ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন ধরে প্রার্থী বাছাইয়ে দলের মধ্যে চলছে জোরে সোরে প্রস্তুতি ও পর্যালোচনা। দিনের ভোট রাতে হওয়ার অভিযোগ তুলে বর্জন করলেও 2018 সালে বিএনপির প্রতিটি আসনে গড়ে প্রার্থী ছিল 8 জন। সেই পরিপ্রেক্ষিতে এবার প্রার্থী বাছাইয়ে কতটা বেগ পেতে হবে তা বলাই বাহুল্য। অন্তঃকুন্তল আর তৃণমূলে কমিটি নিয়ে অসন্তোষের মতো চ্যালেঞ্জ তো আছেই। বিএনপি নেতারা বলছেন প্রার্থী বাছাইয়ে চ্যালেঞ্জ থাকলেও ত্যাগী এবং জনপ্রিয়রাই এগিয়ে থাকবেন মনোনয়ন দৌড়ে। আমরা যে শুধু যে নির্বাচনের জন্যও না, আমরা যে আমাদের তৃণমূল পর্যায়ে যে কমিটিগুলো করছি, আমরা তাদেরকেই অগ্রাধিকার দিচ্ছি যারা এই গত 16 বছর যুদ্ধ করেছে, যাদের হাজার হাজার মামলা, এগুলির জন্য আমরা কাজ করছি। আমরা যতই ভালো মনে করি, এলাকার জনগণের কাছে যদি গ্রহণযোগ্য না হয়, জনপ্রিয় না হয়, তাহলে তো লাভ নেই। দলের নিবেদিত সৈনিক, দীর্ঘদিন দলকে সার্ভিস দিয়েছে। প্রার্থী বাছাইয়ে সমালোচনা এড়াতে মাঠ পর্যায়ে জরিপ চলছে। একই আসনে এবার একাধিক প্রার্থীকে চিঠি দেওয়া হবে না বলেও জানান বিএনপির নীতি নির্ধারকরা। যে পরিবর্তন হয়েছে, এখানে যদি সবাইকে নিয়ে যদি সরকার গঠন না করা হয়, তাহলে দেশ পরিচালনা করা ডিফিকাল্ট হবে। সেই জন্যই সবাইকে নিয়ে, সবার মত নিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই, নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমাদের চেয়ারপারসন নিজেই কয়েকটা জরিপ করেন, দলের জরিপও আছে। সবকিছু মিলিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। অনেক কিছু ঘটে যেগুলো সাধারণ মানুষ জানেও না, এবং শেষ মুহূর্তে অনেক ধরনের কেনাবেচার সিস্টেমে অনেক কিছু হয়। তো আশা করি এবার এই ধরনের তেমন কিছু হবে না। যুগপৎ আন্দোলনের সঙ্গী ও সমমনাদের কিছু আসন ছেড়ে দেওয়ার ব্যাপারে বিএনপি কৌশলী হবে বলেও জানালেন নেতারা। যারা আমাদের সাথে পথ চলেছি, আমরা আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে যাদের, তাদেরকেও সম্মানিত করা হবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ফের অস্থিরতা দেখা দিয়েছে জাতীয় পার্টিতে। শঙ্কা দেখা দিয়েছে আরেক দফা ভাঙনের। 28 জুন দলটির 10ম সম্মেলন হওয়ার কথা থাকলেও হুট করে একক সিদ্ধান্তে তা স্থগিত করেন চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় পার্টির শীর্ষ নেতাদের অভিযোগ, চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতার কারণেই দলের বিভক্তি ও বিভেদ প্রকাশ্যে রূপ নিচ্ছে। সাংগঠনিক দুর্বলতার জন্য কাদেরকে দায়ী করেন তারা। 90-এর গণ অভ্যুত্থানে হোসেন মোহাম্মদ এরশাদ সরকারের পতনের পর থেকে বিভিন্ন সময় ভাঙনের শিকার হয় জাতীয় পার্টি। বেশ কয়েক বছর ধরে দলের নেতৃত্বের লড়াইয়ে বর্তমান চেয়ারম্যান জিএম কাদের ও রওশন এরশাদের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব দেখা দেয়। আরেকটি গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাস্তবতায় বাংলাদেশের রাজনীতি। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে দ্বন্দ্ব আর ভাঙনের মুখে জাতীয় পার্টি। গেল 20 মে সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরামের বৈঠকে 28 জুন জাতীয় পার্টির সম্মেলনের দিন নির্ধারণ করা হয়, কিন্তু ভেন্যু পাওয়া যায়নি জানিয়ে হুট করে সম্মেলন স্থগিত করেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। এতে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে জাতীয় পার্টিতে। এছাড়াও গত জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্য, স্বেচ্ছাচারিতা, গণহারে নেতাদের বহিষ্কার সহ নানান অভিযোগে আগে থেকে দলটির শীর্ষ নেতাদের মধ্যে জিএম কাদেরের প্রতি ক্ষোভ ছিল, যার ফলশ্রুতিতে এখন আরেক দফায় ভাঙনের মুখে জাতীয় পার্টি। জিএম কাদেরের অনুসারী হিসেবে পরিচিত শামীম হায়দার পাটোয়ারি বলেন, যে কেউ চাইলে আলাদা দল গঠন করতে পারেন, কিন্তু জাতীয় পার্টির নেতৃত্বে থাকবে বর্তমান চেয়ারম্যান। সেই মনোমালিন্যের ফলে অনেকেই অনেক সিদ্ধান্ত নিতে পারে, তাতে মূলধারার জাতীয় পার্টির কখনো কোনো ক্ষতি হয়নি, সামনেও হবে না। এবং আমি মনে করি আইনগতভাবে সেখানে জাতীয় পার্টির নামটি ব্যবহার করার কোনো সুযোগ নেই। নতুন কোনো দল যে কেউ করতে পারে। চেয়ারম্যানের সভাপতিত্ব ছাড়া এবং তার অনুমোদন ছাড়া কোনো কাউন্সিল গঠন হতে পারে না। দলটির শীর্ষ নেতারা বলছেন, ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের দাবি উঠায় এককভাবে সম্মেলন স্থগিত করেন জিএম কাদের। আমাদের প্রেসিডিয়াম হলো সুপ্রিম, তারা নীতি নির্ধারক, তাদের সাথে আলোচনা না করে তিনি এককভাবে সিদ্ধান্ত নিয়ে এটা বন্ধ করলেন। এর অনেকটা দায়ী তার, পুরোটা বলবো না, তার সাথে যারা আছে তারাও তাকে অনেক কথা বলছে যে একক নেতৃত্ব ভুল হতে পারে, এবং একটা গণতান্ত্রিক চর্চা আমাদের পার্টির মধ্যে থাকা দরকার। আপনি একটা যৌথ নেতৃত্ব করেন,
এবং আমরাও একটা প্যানেল দিই। জিএম কাদের পন্থীদের দাবি, অতীতেও জাতীয় পার্টি ভাঙার পেছনে সরকারি দলের ইন্ধন ছিল, এবারও তাই হচ্ছে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলা প্রথম পত্র দিয়ে সারা দেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে 81,000-এর বেশি। গেল 3 বছরের মধ্যে এবারই পরীক্ষার্থী সবচেয়ে কম। এছাড়া 2 বছর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তির পর নিবন্ধনও করে 4.25 লাখের বেশি শিক্ষার্থী। এবার পরীক্ষা দিচ্ছেন না রাজধানী সহ সারা দেশে অত্যন্ত 10টায় পরীক্ষা শুরু হলে 1 ঘন্টা আগে থেকেই পরীক্ষার কেন্দ্রে দুয়ার খুলে যায়। সুশৃঙ্খলভাবে প্রতিটি কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। কেন্দ্রের বাইরে থাকা অভিভাবকরা জানান সার্বিক আয়োজনে এবার সন্তুষ্ট তারা। পরীক্ষার কারণে 15ই আগস্ট পর্যন্ত সারা দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। ধানের জেলা দিনাজপুরে বোরোর ভরা মৌসুমে হঠাৎ করেই চালের বাজার অস্থির হয়ে উঠেছে। মিল গেটে বস্তা প্রতি 200 থেকে 400 টাকা বেড়ে যাওয়ায় খুচরা বাজারে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা। হঠাৎ করে চালের বাজার অস্থির হওয়ার পেছনে মালিকদের সিন্ডিকেটকে দুষছেন ক্রেতা বিক্রেতারা। তবে মিল মালিকরা বলছেন ধানের দর বাড়ায় বাজারে বাড়তি চালের দাম। ঈদের পর থেকেই বোরোর ভরা মৌসুমে দিনাজপুরের বাড়তি চালের দাম। 50 কেজির মিনিকেট চালের বস্তার মিলগেট দাম ছিল 3,200 টাকা, তা এখন 300 থেকে 400 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 3,500 থেকে 3,600 টাকায়। অন্যদিকে 28 জাতের 2,800 টাকায় বিক্রি হলেও বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 3,000 টাকা। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। কেজি প্রতি চালের দাম বেড়েছে 5 থেকে 6 টাকা। ধানের ভরা মৌসুমে চালের দামের এমন ঊর্ধ্বগতিতে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। এক সপ্তাহ আগে নিচ্ছি চাল 70 টাকা করে, আর এখন নিচ্ছি চাল 75 টাকা করে চাল নিচ্ছি। চালের বাজার তো ঊর্ধ্বগতি সম্পন্ন। এই যে আগে চাউলের থেকে অন্তত বস্তায় 200 টাকা বেশি, আমরা কিভাবে চলবো? বাজার তো আর বাড়েনি। তবে চালের বাজার অস্থির হওয়ার পেছনে মালিকদের সিন্ডিকেটকে দুষছেন বিক্রেতারা। কিছুদিন ধরে ধানের দাম বাড়ার কারণে মিলাররা বলতেছে চাউলের বাজার দাম বেশি। পরে ঈদের আগে অল্প কিছু বাড়ছিল, ঈদের পরে বাজারটা বেশি বাড়লো। 3 থেকে 5 টাকা প্রতি কেজিতে ঈদের পর থেকে কিন্তু বেড়ে গেছে। চালের দাম বৃদ্ধির কথা স্বীকার করে মিল মালিকরা বলছেন ধানের দাম বাড়ার প্রভাব পড়েছে বাজারে। অবৈধ মজুদের বিরুদ্ধে তদারকির দাবিও তাদের। বাজারে বস্তা প্রতি ধানের দাম প্রায় 250 থেকে 300 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো সেই হিসাবে চালের দামও 50 কেজির বস্তায় 100 টাকা বা 150 টাকা বৃদ্ধি পেয়েছে। 15% ব্যাংক ইন্টারেস্ট দিয়ে 2 মাস আগে যে ধানটা কিনা হয় সেটাতে এমনি গায়ে কেজিতে 1 টাকা পড়ে যায়। এদিকে নিয়মিত বাজার তদারকির কথা জানান জেলার খাদ্য নিয়ন্ত্রক। খাদ্য বিভাগ আমরা মিলগুলোতে পরিদর্শন করছি, মজুদ যাচাই করছি, তাদের ধানের ক্রয় মূল্য এবং চালের বিক্রয় মূল্য আমরা যাচাই করছি যে এই ধানের দাম বৃদ্ধির অজুহাতে অতিরিক্ত দাম যেন তারা না নিতে পারে। কেবল আশ্বাস নয়, বাজার নিয়ন্ত্রণে কার্যকর তদারকির তাগিদ ভোক্তাদের। ডিভিসি নিউজ ডেস্ক। ঝালকাঠিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সময় মতো উপস্থিতি নিশ্চিতে নেয়া প্রকল্পের প্রায় 2.25 কোটি টাকার পুরোটাই গেছে জলে। মানহীন ডিজিটাল হাজিরা মেশিন নষ্ট হয়ে যায় 2 মাসেই। এরপর 5 বছর ধরে অকেজো পড়ে থাকলেও খোঁজ নেয়নি কেউ। শিক্ষকদের অভিযোগ 3 গুণ টাকা নিয়ে গছিয়ে দেয়া হয় নিম্নমানের মেশিন। আর শিক্ষা অফিসও বলছে দুর্নীতির কারণে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। ঝালকাঠির সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্লিপ প্রকল্পের আওতায় 2019 সালে স্থাপন করা হয় বায়োমেট্রিক পদ্ধতির ডিজিটাল হাজিরা মেশিন। উদ্দেশ্য ছিল সময়মতো শিক্ষক হাজিরা নিশ্চিত করা। প্রথম 1-2 মাস ঠিকঠাক চললেও গেল 5 বছর ধরে হাজিরা মেশিনগুলো অকেজো হয়ে পড়ে আছে। এছাড়া মেশিনগুলো কী অবস্থায় আছে তারও খোঁজ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে পুরো কর্মসূচি ভেস্তে গেছে। এখন পুরনো পদ্ধতিতে খাতায় রেকর্ড করা হচ্ছে হাজিরা। করোনার কারণে আসলে দীর্ঘদিন আপনার স্কুল বন্ধ ছিল, এইরকম থাকতে থাকতে দীর্ঘদিন দেখা গেছে মেশিনটি অকেজ হয়ে পড়ছে। এখন যদি ডিজিটাল হাজিরা মেশিনটা সচল না থাকে তাহলে আমরা এক্ষেত্রে অনেকেই ফাঁকি দেওয়ার একটা মানসিকতা কাজ করে। সফটওয়্যার আপডেট নাই, তারপর থেকে আমরা ম্যানুয়ালি শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করছি।
শিক্ষকরা বলছেন, আলোচনা না করেই স্থাপন করা হয় মানহীন মেশিন। বাজার মূল্য 10,000 টাকা হলেও নেওয়া হয় 30,000 টাকা। প্রধান শিক্ষকগণ যাচাই বাছাইয়ের মাধ্যমে এই মেশিনগুলো ক্রয় করার কথা থাকলেও এই প্রকল্পের কিছু লোক মানহীন মেশিন চাপিয়ে দিয়েছে বিদ্যালয়গুলোতে। আসা যাওয়ায় কোনো অসুবিধা হয় না, তারপরও এটা প্রমাণস্বরূপ থাকলে বেটার হতো আর কি। জেলায় নতুন যোগ দেয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, বিভিন্ন পর্যায়ে দুর্নীতির কারণে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। স্লিপ ফান্ড থেকে শিক্ষক হাজিরা মেশিন কেনা হয়েছিল, কিন্তু বিভিন্ন পর্যায়ের দুর্নীতির কারণে এই প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। যদিও এটি একটি খুব ভালো একটি প্রকল্প ছিল, কারণ এর মাধ্যমে আমরা মনিটরিং করে শিক্ষকদের হাজিরা নিশ্চিত করতে পারতাম। জেলার 584টি প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক ডিভাইস স্থাপনে খরচ করা হয় 1,72,28,000 টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। 20 বছর পেরিয়ে গেলেও সংস্কার হয়নি বরগুনার সরকারি আশ্রয়ণ প্রকল্পের 37টি ব্যারাক। জরাজীর্ণ ঘরগুলো এখন প্রায় বসবাসের অযোগ্য। টিনের গায়ে মরিচায় ভেঙে গেছে বেড়া, কাঠ দিয়ে কোনো রকমে ঠেকিয়ে রাখা হয়েছে ঘরের চালা। এমন জরাজীর্ণ ঘরে মানবেতর দিন কাটাচ্ছে 1,500-এর বেশি পরিবার। কর্তৃপক্ষকে বিষয়টি বারবার জানালেও মেলেনি কোনো প্রতিকার। বরগুনার সদর উপজেলার মিম আবাসনের বাসিন্দা সুধীর সরকার, বয়স 75। একসময় মাটি কাটার শ্রমিক ছিলেন। প্রতিদিন আয় 250 থেকে 300 টাকা। থাকতেন অন্যের ঝুপড়ি ঘরে। 2002 সালে তৎকালীন সরকারের দেয়া উপহারের ঘর পান। তবে 10 বছর ধরেই জোড়াতালি দিয়ে থাকছেন জরাজীর্ণ সেই ঘরটিতে। খড়ি খেড়ি সব ভাঙ্গি চুরিয়ে পড়ে গেছে, এখন পলিটিন দিয়ে একটুকুন রং সাপড়া দিয়ে থাকি। একই অবস্থা 2002 থেকে 2004 সালে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের অন্যান্য ব্যারাকগুলো। নিরুপায় হয়ে অনেকে ছেড়েছেন উপহারের এসব ঘর। নদী তীরবর্তী হওয়ায় জোয়ারের পানি ঢুকে ভোগান্তিতে বাসিন্দারা। রয়েছে পয় নিষ্কাশন সহ নানা সমস্যা। বৃষ্টিতে তো কাগজ দিই, কাঁথা কাপড় ভিজিয়ে যায়, আবার পচে ফালাইয়ে দিই। এতে এখন থাকার মতো না, এখন সব ভাঙ্গি চুরি গেছে, পলিথিন দিয়ে নিচে, তারপর আমরা থাকি। টয়লেটটা পর্যন্ত আমাদের নাই, আমরা অনেক কষ্টের ভিতরেই এখন থাকি। ঘরগুলো অতি দ্রুত সংস্কারের দাবি ভূমিহীন, দুস্থ ও অসহায় এসব মানুষের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি বারবার জানিয়েও মেলেনি কোনো প্রতিকার। এখন আমাকে ঘর দুয়ারটা যদি একটু সারিয়ে দেয় বা কোন জায়গায় বিল্ডিং দেয় যদি দেয়, তাহলে তো আমার কোনো কষ্ট হয় না। যে খুঁড়িগুলো দিছিল, সিমেন্টের খুঁড়িগুলো, সেগুলো ফাটতে ফাটতে পড়ে যাইতেছে। কোনো সরকারের আমলেই আজ পর্যন্ত আমরা এই আশ্রয়ণ প্রকল্পের সংস্কার বা কোনো অনুদান আমরা পাইনি। এদিকে বরাদ্দ পেলে এসব ঘর সংস্কার করা হবে জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের কাছে যে টিন আসে মাঝে মাঝে, আমরা সেই টিনের বরাদ্দগুলো আমরা কিন্তু উপজেলা পর্যায়ে পাঠিয়ে দিই। আর এছাড়া আমরা যদি কোনো এই ধরনের কোনো বরাদ্দ পাই, আমরা অবশ্যই সেগুলোকে মেরামত করার ব্যবস্থা গ্রহণ করব। বরগুনার 5 উপজেলায় 37টি ব্যারাকে মাথা গোঁজার ঠাঁই হয় 1809টি ভূমিহীন হতদরিদ্র পরিবারের। ডিবিসি নিউজ ডেস্ক। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারা দিন আছে মুন্সিগঞ্জ জেলায়। সারাদিন থাকবো মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলা। এখানে সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করবো। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সিরাজদি খান উপজেলার যে নাগরিক বা স্থানীয়রা, তারা আসলে দুর্ভোগের কথা তুলে ধরবে এবং কি সেই বিষয়টা তুলে ধরার আমরাও চেষ্টা করব। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসে। শুরুতেই আপনার কাছে যেতে চাই, কি ধরনের এই সমস্যা আছে এই উপজেলা কেন্দ্রিক, কি কি সমস্যা রয়েছে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা হচ্ছে যে নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের যে চাষাবাদের যে খালগুলোর মধ্যে যে পর্যাপ্ত পরিমাণ পানির স্রোত থাকার দরকার ছিল, সেই স্রোতগুলো কিন্তু এখন আর নাই। তো কৃষি জমিতে খালের পানিগুলো কৃষি জমিতে ব্যবহার করে, ওই স্রোত না থাকার কারণে আমার কাছে মনে হয় যে এই কৃষি ক্ষেত্রে অনেক ব্যাঘাত ঘটতেছে। এটার স্রোতধারা তৈরি করতে হবে সরকারি উদ্যোগে। খালগুলোর খনন করতে হবে, তাহলে আমাদের কৃষি উৎপাদনগুলো বাড়বে, তারপরে আমাদের পরিবেশটা অন্যরকম থাকবে। এইটুকুই আপনার কাছে যেতে চাই, কি কি সমস্যা রয়েছে? চিকিৎসা খাতে কেমন উন্নয়ন দেখছেন বা স্বাস্থ্যসেবা কেমন? চিকিৎসা বা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমাদের উপজেলায় অনেক সমস্যা রয়েছে। চিকিৎসার বিশেষ করে আমরা সাধারণ মানুষ উপজেলা কেন্দ্রিক যে স্বাস্থ্যসেবাগুলোর মধ্যে আমরা ছুটে আসি,
এখানে এসে দেখি যে সাধারণ চিকিৎসাটুকু আমরা পাই না। যে সেক্ষেত্রে দেখা যায় মানে আমরা যদি 10 জন রোগী দ্বারাই 20 জন দ্বারা যায় যে রিপ্রেজেন্টেটিভ লোক, ওষুধ কোম্পানির লোকগুলা এখানে আমরা এরপরে আমাদের যে বিভিন্ন সময় যে টেস্টগুলো দেয় টেস্টগুলো করতে করতে দেখা যেতেছে সময় চলে যায়। আর এই যে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার বাবাকে নিয়ে গেছিলাম বৃহস্পতিবার, তখন দেখছি যে পরের দিন বন্ধ, এরপরে আমি ডাক্তারের চিকিৎসাটুকু পাই না। এরপরে আমি নিয়ে যাই হচ্ছে প্রাইভেটে নিয়ে যাই, আমার চিকিৎসা করাইতে হচ্ছে। আবার সর্বশেষ আমাদের শেষ প্রান্ত যেটা হচ্ছে ঢাকা মেডিকেল, সেখানে হয়ে গেলে যে আমরা মানে চিকিৎসা কমপ্লিট না করে এত চাপ যে এখানে চিকিৎসা কমপ্লিট না করে আমার বাবাকে পাঠিয়ে দিল, বাসায় আসে আমার বাবা মারা গেল। এটা বাস্তব অভিজ্ঞতা। সেক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে মানে অবনতি, এটা কিভাবে এটা সমস্যার সমাধান করা যায়, আমি এটা কর্তৃপক্ষের কাছে এটা আবেদন জানাচ্ছি। এখানে আর কয়েকজন আছেন, একটু ছোট করে বলবেন যে কি ধরনের সমস্যা, যোগাযোগ ব্যবস্থাটা কেমন আপনাদের, রাস্তাঘাট কেমন? আমাদের রাস্তাঘাটের অবস্থা ভালো না, রাস্তাঘাটই দরকার। আমাদের রাস্তাঘাটেরই অবস্থা ভালো না, রাস্তাঘাটে অনেক অসুবিধা, যাতায়াত অসুবিধা। ইটার রাস্তা ইটা বিছাইলেও জায়গা ভেঙে এরপর আমার দরকার, যেমন বিদ্যালয়টা হইলে যেমন রাস্তাঘাট পরিষ্কার সুন্দর সংশোধন হয়। যে আর কি ধরনের সমস্যা আছে? গ্যাস সংকট আছে। আপনাকে ধন্যবাদ। আমার দীর্ঘদিন যাবৎ এই ইসাপুরা ইউনিয়নে গ্যাসের লাইন দেওয়া আছে, যে আমরা গ্যাস পাচ্ছি না, আমরা গ্যাসের থেকে অনেকদিন যাবৎ বঞ্চিত। এটা আপনারা একটু আমাদের গ্যাসের ব্যবস্থাটা করে দেবেন। আর কোনো সমস্যা আছে কি? না, আর কোনো সমস্যা না, মূলত সমস্যা গ্যাসটা হইলে আমাদের জন্য সবার জন্য ভালো হয়। গ্যাস না থাকার কারণে সমস্যা হচ্ছে, গ্যাসের এখন যে দাম 2000, 3000, 2000, 1800 এরকম, সবাই কিনা ইউজ করতে পারে না। গ্যাসটা লাইন পাইপ টানা আছে, গ্যাসটা হইলে সবচেয়ে সুবিধা হয় আমাদের জনগণের জন্য, সবার জন্য ভালো হয়। যোগাযোগ ব্যবস্থাটা কেমন আপনাদের রাস্তাঘাট, এই এলাকার রাস্তাঘাট? থ্যাংক ইউ। যোগাযোগ ব্যবস্থা আমার তেমন একটা উন্নত মানের না, যতটুকু প্রয়োজন ছিল ততটুকু নাই। আমার যোগাযোগ ক্ষেত্রে অনেক সময়, বিশেষ করে আমাদের যে বাই রোড যেটা মুন্সিগঞ্জ তো আপনার শ্রীনগর, যে রোডটা এটা মানে অনেকটা সংস্কার হয়েছে, অনেকটা সংস্কার হওয়ার পথও থেমে রয়েছে। যেগুলো চলে যাওয়ার কথা, চলার কথা, রানিং অবস্থা থেমে রয়েছে। আর বিশেষ করে ব্রিজগুলোর মধ্যে বিশেষ হচ্ছে সেগুলো সংস্কার করার প্রয়োজন যথেষ্ট। ধন্যবাদ আপনাদেরকে প্রত্যেককেই। পরবর্তী সংবাদ দুপুর 2টা থাকছে, ভিন্ন কোনো জায়গা থেকে ভিন্ন কোনো সমস্যা তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসে। সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। এবার প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় বেশ উৎফুল্ল তারা। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তাই সেই নির্বাচন নিয়ে তাদের মধ্যে আগ্রহটাও একটু বেশি। বিশেষ করে নতুন বাস্তবতা এবার ভোটাধিকার প্রয়োগ করে মুখিয়ে আছেন। মরুর দেশ সৌদি আরব, 30 লাখের অধিক বাংলাদেশির বসবাস, যাদের অক্লান্ত পরিশ্রমের অর্থে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতির চাকা। সেসব প্রবাসীদের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা দীর্ঘদিনের। বিগত আওয়ামী সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা জেল জুলুম, গুম-খুনের কারণে 17 বছর ভোট দিতে না পারায় ক্ষুব্ধ অনেকেই। আমাদের ভোটের অধিকার নিয়ে আমরা অনেকগুলি প্রস্তাব রেখেছি, অনেকবার কথা বলেছি। ডাক্তার ইউনূস সাহেবের কাছে আমাদের অনুরোধ, সৌদি আরবের 40 লক্ষ প্রবাসীদের অনুরোধ, মধ্যপ্রাচ্যে 1 কোটি প্রবাসীদের অনুরোধ, আমাদেরকে যেন ভোট অধিকার দেওয়া হয়। সৌদি আরবে অনেক প্রবাসী আছেন এখনও ভোটার হননি, তাদেরকে ভোট কার্যক্রমে অন্তর্ভুক্ত করার দাবি জানান প্রবাসী রাজনীতিবিদরা। আমরা প্রবাসী যারা আছি তারা যারা ভোটার হয় না তাদের ভোটার করা, এবং সবাই যেন ভোট দিতে পারে বাংলাদেশের, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনে তাদের মতামত দিতে পারে। অন্যান্য উন্নত দেশের মতো অনলাইনে ভোটের ব্যবস্থা করার আহ্বান জানান প্রবাসীরা। আমি প্রবাস থেকে এটা প্রবাসীরা যেন ভোট দিতে পারে, উনি যেন এই ব্যবস্থা করা হয়। আমরা প্রবাসীরা চাইতেছি যেন আমরাও ভোট দিতে পারি। একটা নির্বাচন দেশের সুন্দর সুস্থ নির্বাচন হোক। মানুষ 18 বছর মানুষ ভোট দিতে পারে নাই। প্রবাসীরা মনে করেন গত সরকারের আমলে দীর্ঘদিন ভোট দিতে না পারার কারণে বর্তমানে মানুষের ভোট দেওয়ার উৎসাহ, উদ্দীপনা ও আগ্রহের কোনো কমতি নেই। যত দ্রুত সম্ভব বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দিয়ে উনি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে যেন অর্পণ করেন। আমরা বলতে চাই, প্রবাস থেকে আবারও 17 বছর ভোট দিতে পারে নাই শেখ হাসিনা, দিনের ভোটকে রাতে নিয়ে গেছে, ওদের ইচ্ছা মতো ভোট দিয়েছে। যত দ্রুত সম্ভব ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিও করেছেন প্রবাসীরা। আইন শৃঙ্খলার দিকে উনি যেন নজর দেয়, কারণ দেশের বর্তমান যে যার মতো করে যা ইচ্ছা তা করতেছে। ডিবিসি,
নিউজ ডেস্ক। আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক হতে যাচ্ছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার নেদারল্যান্ডসের হেগে নেটো সম্মেলনের ফাঁকে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ইরান ও ইসরায়েলের যুদ্ধের কারণে স্থগিত হওয়ার সংলাপ আবারও শুরু হবে। তবে ইরানের সাথে আর কোনো আনুষ্ঠানিক চুক্তির প্রয়োজন নেই, কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ট্রাম্প বলেন, ইরান এখন যুদ্ধ শেষ করেছে, এছাড়া তাদের পারমাণবিক স্থাপনাও ধ্বংস হয়েছে, তাই চুক্তি হোক বা না হোক তাতে আর কিছু যায় আসে না। তবে প্রয়োজন হলে চুক্তি হতেও পারে বলে জানান তিনি। অদ্ভুত দেহভঙ্গি, বিস্ফোরক মন্তব্য কিংবা বিতর্কিত সিদ্ধান্ত ও আচরণের জন্য হামেশাই হন গণমাধ্যমের খবর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় থাকেন আলোচনা কিংবা সমালোচনার কেন্দ্রে। এবার তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে সুপারিশ করেছেন মার্কিন রিপাবলিকান এক আইন প্রণেতা। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি নিশ্চিতে তার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই মনোনয়ন দেওয়ার সুপারিশ করা হয়। আসলে তিনি জাত ব্যবসায়ী। দুইবার মার্কিন প্রেসিডেন্টের মুকুট পরায় ব্যবসায়ী কখনো বনে যেতে চান খ্রিস্টানদের ধর্মগুরু পোপ, কখনো আবার ইচ্ছা পোষণ করেন শান্তিতে নোবেল জেতার। তবে একটি দুটি নয়, ডোনাল্ড ট্রাম্পের দাবি 4 থেকে 5 বার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত তার, কারণ তার নেতৃত্বে সংঘটিত হচ্ছে একের পর এক শান্তি চুক্তি। ইরান ইসরায়েল উত্তেজনা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, গাজায় ইসরায়েলি আগ্রাসন, রুয়ান্ডা কঙ্গোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ সহ বিভিন্ন কারণে যখন উত্তপ্ত বিশ্ব, তখনই হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে নিজের জন্য নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ট্রাম্পের দাবি আলোচনার ঝড় তোলে। তবে সপ্তাহ না পেরোতেই তার উচ্চাকাঙ্ক্ষা পূরণে অনেকটাই এগিয়ে গেলেন ট্রাম্প। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে এ পুরস্কারের জন্য মনোনীত করতে নোবেল শান্তি পুরস্কার কমিটিকে চিঠি দিয়েছে রিপাবলিকান আইন প্রণেতা বাডি কার্টার। চিঠিতে তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে এবং বিশ্বের সবচেয়ে বিধ্বংসী পরমাণু অর্জন থেকে বিরত রাখতে ট্রাম্পের ভূমিকাকে অসাধারণ এবং ঐতিহাসিক বলে উল্লেখ করেন। এর আগে ভারত পাকিস্তান সাম্প্রতিক সংকটে কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে কার্যকর ও গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে ট্রাম্পকে 2026 সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে কি ট্রাম্পের মাথায় যুক্ত হচ্ছে নোবেল শান্তি পুরস্কারের মুকুট? তা দেখতে অপেক্ষা করতে হবে নরওয়েজিয়ান নোবেল কমিটির ঘোষণা পর্যন্ত। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। গেল 20 মাসে ফিলিস্তিন সহ প্রতিবেশী 5 দেশে 35,000-এর বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া গাজায় গণহত্যা চালিয়ে হত্যা করেছে নারী ও শিশুসহ 56,000-এর বেশি ফিলিস্তিনকে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংঘাত বিষয়ক গবেষণা সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্ট ACLED। প্রতিবেদনে বলা হয়, 2023 সালের 7 অক্টোবর থেকে চলতি বছরের জুন পর্যন্ত ফিলিস্তিনে 18,235 বার, লেবাননে 15,520, সিরিয়ায় 616, ইরানে 58 ও ইয়েমেনে 39 বার হামলা চালানো হয়। বিশ্লেষকরা বলছেন, কেবল ভূমি দখল নয়, ইসরায়েলি আগ্রাসন এখন পুরো অঞ্চলের ভূ রাজনীতি ও নিরাপত্তা কাঠামোকে ভেঙে দিচ্ছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথে থাকুন।